আজ নদীর জল খুবই শান্ত। নদীর ধারের পথটাও শান্ত। বছরের এই সময় এই বালুকগঞ্জ নদীর ধারের এই এলাকা এমন ফাঁকাই পড়ে থাকে। কারণ একটাই, এখন সবে ইংরেজি নতুন বছর পড়েছে 10 দিন মাত্র হলো। এখানে যত মানুষ ঘুরতে এসেছিল তারা আবার ফিরে গেছে নিজেদের বাড়ি আর আপিসে। স্কুটার করে আবার হোটেলের দিকে ফিরে চলেছে বীরেন। বিকেলই সে গেছিল লতাপুর হাটে। বালুকগঞ্জ থেকে লতাপুর হাট প্রায় মাইল আষ্টেক। বালুকগঞ্জ ট্যুরিস্ট স্পট হলেও বড় বাজার, মার্কেট, থানা সবই সেই লতাপুরের মধ্যেই পড়ে। লালচে রঙের 3 তলা হোটেলের সামনে যখন বীরেন স্কুটারটা থামালো, তখন আকাশ কালো করে সূর্য ডুবছে। শীতকালের বেলা, সন্ধ্যা নামে ঝপ করে। হরিদা, ও হরিদা, এইদিকে এসো, ব্যাগট্যাগগুলো নিয়ে যাও। বীরেনের ডাকে কাঁধের গামছাখানা সামলাতে সামলাতে হোটেলের কুক হরিপদ তাড়াতাড়ি বেরিয়ে এলো। এই নাও ব্যাগগুলো, আর ওই আলোগুলো জ্বেলে দাও। হরিপদ হাতের ব্যাগ দুটো নিয়ে মুখটা কাচুমাচু করে বলে উঠল, ম্যানেজার দা, মালিককে একটা ফোন করো। এবার আলোগুলো ঠিক না করালে যে আর চলছে না দাদা। বীরেন তার কথায় ঘাড় তুলে 3 তলার দিকে দেখল। লম্বা সারি দেওয়া ঘরের সামনের করিডোরগুলো আঁধারে ঝুম হয়ে আছে। আলোগুলো খারাপ হয়ে গেছে আজ প্রায় 1 সপ্তাহ বেশি। হ্যাঁ, মালিককে জানিয়েছি গো, খালি বলে আজ টাকা পাঠাচ্ছি, কাল টাকা পাঠাচ্ছি। যাকগে, এমনিও তো এখন তেমন একটা লোকজন আসবে না, তাই অত ভাবনা নেই। হরিপদ মাথা নেড়ে ব্যাগ দুটো নিয়ে ফিরে চলে গেল হোটেলের মধ্যে। বীরেনও তার স্কুটারটাকে রাখার জন্য চলে গেল হোটেলের একদিকের গাড়ি রাখার জায়গায়। এই বালুকগঞ্জ জয়তী নদীর পাড়ে গজিয়ে ওঠা ছোট্ট একটা জায়গা। গোটা এলাকাটার প্রায় বেশিরভাগ বাড়ি আদতে এক একটা ছোট বড় হোটেল। মরশুম পড়লেই এখানে নানান জায়গা থেকে ভ্রমণ পিপাসু লোকজন এসে ভিড় জমায়। এখানে তখন জয়তী নদীর পাড়ে আনন্দ উৎসবের মেলা বসে। কিছুদিন আগেই ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে পা ফেলার উপায় ছিল না, কিন্তু এখন সববার ছুটি শেষ, তাই খাঁ খাঁ করছে পুরো এলাকাটা। বীরেন হোটেলের রিসেপশনে বসেছিল একটা টুলের ওপর। এখন কেউ আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভোলা, ওরে ও ভোলা, এদিকে শোন একবার। হোটেলের কর্মচারী ছেলেটা ভেতরেই ছিল, হয়তো কোনো কাজ করছিল। বীরেনের ডাকে সেখানে এসে দাঁড়ালো। এই, ওই 7 নম্বরের বাবু বেরিয়েছিল নাকি একবারও দেখেছিলি? না গো দাদা, উনিও বেরোননি, আর 9 নম্বরে আরো একজন এসেছেন। তবে দাদা, একটা কথা বলি। কি কথা বল, অত আমতা আমতা করছিস কেন, বল। ভোলা একবার এদিক ওদিক দেখে নিল, তারপর গলা নামিয়ে বলল, দাদা, ওই 9 নম্বরের লোকটাকে না ঠিক ওই সুবিধের মনে হচ্ছে না গো। আমি যখন নাম সই করাচ্ছিলাম না, তখনই দেখলাম লোকটার কোমরে না পিস্তল ছিল, গায়ের গরম জামায় ঢেকে রেখেছিল। বলিস কি রে, তুই তুই ঘর দিলি কেন? কি ঝামেলা দেখো দেখি। একে দাদা, যা বদরাগী লোক মনে হচ্ছিল, আমি ভেবলে গেছিলুম একেবারে। দাদা, মালিককে বলুনি প্লিজ, প্লিজ প্লিজ। আরে ধুর, সে কেন বলতে যাব। যাকগে, নিজের কাজে যা, আমি দেখি কথা বলে আসি কেমন লোক। ভোলা আবার এদিক ওদিক দেখে নিয়ে চলে গেল হোটেলের ভেতর। বীরেন পড়ল ফাঁপড়ে। বছরের এই সময় কোন আপদ এসে যে জুটল এই হোটেলে কে জানে। হোটেলের চারদিকে চাপ চাপ আঁধার জমে আছে। একটু আগেই বীরেন লক্ষ্য করেছে
হোটেলের আরো কয়েকটা আলো খারাপ হয়ে গেছে। হাতে এমার্জেন্সি লাইট নিয়ে সিঁড়ি দিয়ে সে উঠে এলো দোতলায়। 9 নম্বর ঘরখানা একেবারে কোণের দিকে। করিডোর ধরে কিছুটা মাত্রই এগিয়েছিল সে। হঠাৎ মনে হলো 7 নম্বর ঘরের দরজাটা যেন খুব সাবধানে খুলে বেরোলো ভেতরের লোকটা। বীরেন হাতের আলোটা নিভিয়ে একটা থামের আড়ালে দাঁড়ালো কি ব্যাপার সেটা বোঝার জন্য। দেখল লোকটা খুব সাবধানে পা টিপে টিপে গিয়ে দাঁড়ালো 9 নম্বরের সামনে। তারপর যেন দরজায় আড়ি পেতে শুনতে লাগলো। করছেটা কি লোকটা? অদ্ভুত কাণ্ড তো। এই চোর ছেচোরদের আড্ডা হয়ে উঠল নাকি হোটেলটা? বীরেন এবার হাতের লাইটটা ফট করে জ্বেলে দিল আর লোকটাকে শুনিয়েই গলাটা ছাড়ল। লোকটা চমকে পিছন ফিরল আর বীরেনকে দেখে থমকে গেল। দাদা, কি করছেন? এসব কাণ্ড করলে কিন্তু এই হোটেলে আর আপনাকে আমি থাকতে দিতে পারবো না। না না, এসব একদম ঠিক না। ভুল বুঝছো ভাই। আমি আসলে দেখছিলাম, আসলে একটু আগে একটা চিৎকার শুনলাম, মনে হয় আমার মনের ভুল। আমি ভদ্রলোক, চোর নই। আজকাল দেখছি লোকের ভালো করতে নেই। হ্যাঁ, যত সব। একটানা এতগুলো কথা বলেই সে এবার গটগট করে হেঁটে গিয়ে ঢুকলো নিজের ঘরে আর দড়াম করে দরজাখানা বন্ধ করে দিল। এই লোকটা এই হোটেলে এসেছে প্রায় 3 দিন হলো, কিন্তু এর মধ্যে একদিনও বাইরে বেরোয়নি। এই প্রথম লোকটাকে ঘরের বাইরে দেখল বীরেন। স্যার, দরজাটা একটু খুলুন, আমি হোটেলের ম্যানেজার। খুট করে দরজাটা খুলে গেল। একটা গাঁটটা গোট্টা লোক দরজার ওপারে দাঁড়িয়ে, মুখে বিশাল একখানা গোঁফ। কি ব্যাপার বলুন? আমি তো সব ডকুমেন্ট জমা দিয়ে ঘর নিয়েছি। কোনো সমস্যা? আরে না না স্যার, শুধু জানতে এলাম রাতে কি খাবেন আর রুমে সব ঠিকঠাক আছে কিনা সেটাই। আহা, আপনাদের ওই ছেলেটাকেই তো বললাম রাতে কোনো খাবার দাবার লাগবে না। আবার আপনি কেন? যাই হোক, শুনুন, আর বিরক্ত করবেন না, যান এখান দিয়ে। এ কথা বলেই দড়াম করে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল লোকটা। বীরেন বুঝল এই 7 নম্বর আর 9 নম্বর দুটো ঘরেই 2 মক্কেল ঠিক সুবিধের নয়। একজন লুকিয়ে আড়ি পাচ্ছে তো আরেকজন বন্দুক নিয়ে ঘরের মধ্যে বসে আছে। না, পুলিশ ডাকতে হবে। মনে মনে একথা ভেবেই সে নিচের দিকে ফিরে গেল। রাত বাড়তে লাগলো। বীরেন আবার এসে বসল হোটেলের সামনে। কোনো লোকজন না এলেও তাকে এখানে বসে থাকতেই হয়। এটাই তার অভ্যেস হয়ে গেছে প্রায় 6 বছর ধরে। 6 বছর আগে কলকাতার নিজের বাড়ি ছেড়ে এখানে ম্যানেজারের চাকরি নিয়ে এসেছিল সে। গরিব ঘরের ছেলে হওয়ায় পড়াশোনা খুব বেশি দূর করতে পারেনি সে। হাতে ফোনটা নিয়ে থানায় ফোন করতেই যাচ্ছিল সে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস যেন শরীরটা কাঁপিয়ে দিল তার। উফ, বাপ রে বাপ! ভোলা, ও ভোলা, এদিকে একবার আয় দেখি বাপ। ভোলাকে ডেকে আবার ফোনের দিকে মন দিয়েছিল সে। এমন সময় একটা অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে গেল সে। তাদের হোটেলের আলো এবং হোটেলের সামনের রাস্তার আলোগুলো অদ্ভুতভাবে চিরিক চিরিক করে উঠে দুম করে নিভে গেল। বহু দূরের অন্য হোটেলগুলোতে দিব্যি আলো জ্বলছে। ভোলা হাতে একটা আলো নিয়ে এসে দাঁড়ালো বীরেনের সামনে। কি ব্যাপার বলতো? এমন সময় তো কারেন্ট যায় না, আর ওদিকে দেখ, ওখানে তো আলো আছে, এখানে কি হলো? উফ, আর বাপরে বাপ, কি ঠান্ডা বেড়ে গেছে। যা বলেছ দাদা, আজ যেন সবকিছু সত্যি কেমন অদ্ভুত রকম হচ্ছে। বেশ, এক কাজ কর, আগুন জ্বাল দেখি। 2-1 হয়তো এখনো আসতে পারে, বুঝলি তো? রাত 8টার বাসখানা এখনো আসেনি। আচ্ছা দাঁড়াও,
হরিদাকেও ডাক দিই। ও, এরম ঠান্ডায় একটা বোতল খুলে বুঝতে পারলে না, একেবারে জমে যেত। হ্যাঁ, 10টা বাজুক, দেখা যাক কি হয়। তুই তো তোর তালেই আছিস। আমার একটা চিন্তা লাগছে রে ভাই। 7 নম্বর আর 9 নম্বর দুটো ঘরের লোক দুটো একদম সুবিধের লাগছে না, বুঝলি? হ্যাঁ, ভুল কিছুই বলনি। এমনি এ সময় লোকজন আসে না। আর এখান থেকে অন্য হোটেলগুলো সেই কত কত দূর। ভালোই ভালোই আজ রাতটা কাটালেই বাঁচা যায়। এ কথা বলে ভোলা চলে গেল হোটেলের সামনে আগুন জ্বালাতে। বীরেন হাতে ফোন নিয়ে আবার থানায় ফোন করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ফোন লাগছে না কিছুতেই। আগুনের চটপট শব্দ ভেসে আসছে। হরিপদ আর ভোলা বসে পড়েছে হাত সেঁকতে। বীরেনও নিজের চেয়ারখানা টেনে এনে বসেছে ওদের কাছে। কি ব্যাপার বলো তো ম্যানেজার দা? অন্যদিন তো কারেন্ট চলে আসে এতক্ষণে, আজ কি হলো কি জানে। আজ সবই আজব। কেমন যেন গাটা একেবারে শীতে কাঁপছে। তাই না দাদা? বীরেন কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো তাদের হোটেলের সামনে। সকলে সেদিকেই তাকালো। দুজন লোক নেমে দাঁড়ালো গাড়ি থেকে। সাধারণ চেহারা, তবে তাদের হাতে একটা বিশাল ব্যাগ। দেখে মনে হচ্ছে সেটা যথেষ্ট ওজন আছে। এই, এখানকার ম্যানেজার কে? আমি? তা ঘর নেবেন নাকি স্যার? না না, আমরা এসেছি অন্য কাজে। এখানে 7 নম্বরে একজন আছে, আমরা সেখানেই যাব। আমরা হলাম 7 নম্বরের অতিথির অতিথি, মানে গেস্টের গেস্ট, বুঝলে? কিন্তু স্যার, 7 নম্বরের বাবু তো সেরকম কোনো কথা আমাদের বলেননি। আচ্ছা, এই ভোলা, যা দেখি ভাই, জেনে আয় একবার। স্যার বসুন। ভোলা উঠে হাতের আলো নিয়ে দূরদার করে চলে গেল হোটেলের দিকে। লোক দুটো কিন্তু বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে আগা পাঁচতলা জরিপ করতে লাগলো। মিনিট কয়েকের মধ্যেই ভোলা আবার ফিরে এসে বলল, স্যার, ওই 7 নম্বরের বাবু ডাক দিয়েছেন আপনাদের, যান। লোক দুটো কোনো কথা না বলে বড় ব্যাগটা নিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল হোটেলের দিকে। কি ব্যাপার বলতো, এই এত লোক হোটেলে এই সময়, আর এদের কাউকেই তো খুব একটা সুবিধের মনে হচ্ছে না। হ্যাঁ, সত্য কথা বলেছ। কে যে কোন মতলবে হোটেলে পা রাখছে সেটাও বোঝা মুশকিল। হ্যাঁ, তবে এই কে রে? কে দাঁড়িয়েই আছে ওইখানে? ভোলার হঠাৎ এই চিৎকারে দুজনেই চমকে তাকালো গাড়িখানার দিকে। তারা দেখল গাড়ির ঠিক পিছনে একটা লোক, লম্বা আর বিশাল আকারের লোকটা, আর সব থেকে ভয়ানক তার দুটো চোখ। কে ওখানে? লোকটা কোনো উত্তর দিল না, সেখানে দাঁড়িয়েই তাদের দেখতে লাগলো। ওরা তিনজনও লোকটার দিকে হা করে তাকিয়েছিল। হঠাৎ একটা কনকনে বাতাস বয়ে গেল, আর আগুনটা ঝপ করে নিভে গেল সাথে সাথেই। ভোলা চমকে উঠে হাতের এমার্জেন্সি আলোটা তুলে ধরল, আর তুলেই অবাক হয়ে গেল। গাড়ির পিছন দিকটা খালি, ঝুপসি অন্ধকারে শুধু হালকা কুয়াশা পাক দিচ্ছে সেখানে। এক্ষুনি তো লোকটা ওখানে ছিল, গেল কোথায়? ম্যানেজার দা, চলো ভেতরে যাই। আমার কেমন গা বাজছে গো। হ্যাঁ গো দাদা, ভেতরে চলো। আজ যে কি হচ্ছে, হে মা কালী, রক্ষে করো মা, রক্ষে করো। বীরেন আর আপত্তি করল না। তারও কেমন যেন অদ্ভুত লাগছে আজকে সন্ধ্যের পর থেকে ঘটে চলা সব ব্যাপার স্যাপারগুলো। তিনজন এমার্জেন্সির আলোয় পথ দেখে দেখে হোটেলের ভেতর ঢুকলো। বীরেন কি করা যায় এবার ভাবতে লাগলো। হঠাৎ
আবার সেই ঠান্ডা বাতাসটা বয়ে গেল ওদের ওপর দিয়ে। কনকনে শীতে যেন হাড় পর্যন্ত জমে গেল তাদের। এই এই, কে কে ওই দেখো, কে কে যেন সিঁড়ি দিয়ে উঠছে। কথাটা শুনেই ভোলা হাতের আলোটা তুলে ধরল সিঁড়ির দিকে, আর সাথে সাথে দেখল বিশাল একটা চেহারা সিঁড়ি দিয়ে উঠে মিলিয়ে গেল দোতলার বাঁকে। তিনজন ভয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল। ব্যালকনির রেলিংয়ের ছায়াটা দেয়ালে কেঁপে কেঁপে উঠছিল থেকে থেকে, কারণ ভোলার হাতের আলোটাও কাঁপছিল তার শরীরের সাথে। ও ওপরে চলো, কি ব্যাপার সেটা দেখতে হবে। তুমি যাও ম্যানেজারদা, আমি এই জায়গা ছেড়ে দেবো। আমি বোকার মতো কথা বলো না হরিদা, ও উপরে গেস্ট আছে, ওদের কারোর কিছু হয়ে গেলে আমরা সবাই ফাঁসবো। ভয় পেও না, আমি আছি তো, চলো। বীরেনের কথায় ভোলা আর হরিপদ রাজি হলো। কাঁপতে কাঁপতে আলো হাতে নিয়ে তিনজনে উঠে এলো দোতলায়। সম্পূর্ণ দোতলাটায় চাপ চাপ কুয়াশা জমে আছে, আর এত ঠান্ডা যে তাদের শরীর যেন জমে যাচ্ছে। দাদা, ওদিকে দেখো, 7 নম্বরের দরজার সামনে। দেখো দেখো। ওরা দেখল 7 নম্বরের সামনে বিশাল চেহারার ছায়ার মতো লোকটা দাঁড়িয়ে আছে। এবার তারা আরো ভালো করে দেখতে পেল ওকে। বিশাল কোটের মতো পোশাক গায়ে, টাক মাথা, আর চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। ছায়াটা একটা লম্বা আঙুল তুলে দরজায় ঠক ঠক করল। করিডোরের উল্টো দিকে দাঁড়ানো তিনজন মানুষের দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। কে রে, কে চালাতে এলি? ও, এ নিশ্চয়ই ম্যানেজারটা। দাঁড়া, করকে দিয়ে আসি। ঘরের ভেতর থেকে কথাগুলো ভেসে এলো, আর সাথে শোনা গেল মশমশ করে জুতোর শব্দ, আর তারপরেই ক্যাচ করে দরজাটা খুলে গেল। চোখের সামনে বিশাল পাহাড়ের মতো সেই ছায়ামূর্তিটাকে দেখে লোকটা যেন পাথর হয়ে গেল। আমার সম্পত্তি আমাকে ফিরাইয়া দাও। লোকটার মুখ দিয়ে শুধু বু বু করে একটা শব্দ বেরোলো, কিন্তু মূর্তিটার মুখে এবার ফুটে উঠল রাগের চিহ্ন। ফিরাইয়া যাও। প্রবল হুঙ্কার দিয়ে মূর্তিটা বিশাল একটা হা করে কামড় বসিয়ে দিল লোকটার গলায়। কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল একটা চিৎকার শোনা গেল, আর লোকটার দেহ আছড়ে পড়ল ঘরের মেঝেতে। ছায়াটা এবার মুখ তুলে তাকালো ঘরের ভেতরের দিকে। সেখানে অন্য দুজন লোক তখন ভয়ে সাদা হয়ে তাকিয়েছিল দরজার দিকেই। ছায়াটা হাওয়ায় ভেসে গিয়ে ঢুকলো ঘরের মধ্যে, আর ঘরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল তার পেছনে। এরপর ঘরের মধ্যে থেকে ভেসে আসতে লাগলো চিৎকার আর পাশবিক হুঙ্কার। এমন সময় তাদের অবাক করে দিয়ে 9 নম্বরের দরজাটা খুলে গেল, আর সেই সন্ডা মার্কা লোকটা হাতে পিস্তল নিয়ে ছুটে বেরিয়ে এলো। তাদের দিকে ঘুরেও তাকালো না সে, শুধু দৌড়ে গিয়ে 7 নম্বরের দরজায় আঘাত করতে লাগলো সেটা ভেঙে ফেলার জন্য। হরিদা, ও হরিদা, জলদি ডুপ্লিকেট চাবিগুলো নিয়ে এসো। ও দরজাখানা ভাঙলে সেটার জন্য মালিক আমাদের ধরবে। লোকটা এবার তাদের কথা শুনতে পেয়েই তাদের দিকে ঘুরে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, আরে বাবা, হাঁদার মতন দাঁড়িয়ে কেন তোমরা? কি হচ্ছেটা কি এখানে? চাবি নিয়ে এসো, যাও। আমি পুলিশের লোক, যাও যাও। লোকটা পুলিশ শুনেই কাজ হলো। হরিপদ দুত্তার করে নিচে চলে গেল। ভূতের ভয়ের থেকে পুলিশের ভয়টা তার আবার বেশি। কয়েক মিনিটের মধ্যেই চাবি এলো। বীরেন চাবি পেঁচিয়ে খুলে ফেলল দরজাটা। ঘরের ভেতর তারা দেখল
নারকীয় দৃশ্য। সারা ঘরের দেওয়ালে রক্ত, 3টে শরীর প্রায় তলা পাকিয়ে পড়ে আছে। কেউ যেন দেওয়ালে আছড়ে আছড়ে তাদের হত্যা করেছে। এই কে কে ওই ওই ঘরের কোণে? ভোলা এ কথা শুনেই হাতের আলো তুলে ধরল। যে দৃশ্য দেখল তাতে আবার তাদের শরীরের ভেতর অব্দি জমে গেল। বিশাল ছায়াটা ঘরের কোণে দাঁড়িয়ে তাদেরই দেখছিল এতক্ষণ। লাল লাল চোখ দিয়ে যেন তাদের রক্ত চুষে খেতে চায় সে। কয়েক মুহূর্ত এভাবে কাটার পর হঠাৎ প্রবল ঠান্ডা বাতাসের সাথে সাথে তাদের ওপর দিয়েই ধোঁয়া ধোঁয়া হয়ে সে মিলিয়ে গেল। সকালবেলা ছায়া হোটেলের সামনে যেন মেলা বসে গেছে। আশেপাশের হোটেলের লোক থেকে শুরু করে পুলিশ, অ্যাম্বুলেন্স, কে নেই সেই ভিড়ে। বীরেন, হোটেলের মালিক, ভোলা, হরিপদ আর সেই পুলিশ অফিসারটি একদিকে সবার থেকে সরে দাঁড়িয়ে আছেন। কাল রাতে কি হয়েছিল স্যার? মানে আমরা তো কিছু বুঝতে পারছি না, আর আমাদের কেউ কিছু বলছেও না। কাল রাতে কি হলো সেটা আমিও বিশ্বাস করতে পারছি না। তবে তবে হ্যাঁ, যারা কাল খুন হলো তাদের ব্যাপারে বলি। এরা সব হলো ওই কবরের ডাকাত। মানে মানে এরা দল বেঁধে বহুকালের পুরনো নষ্ট হতে বসা গোরস্থানের কবর খুঁড়ে দামি জিনিস বের করে। সেটা দামি ঘড়ি হতে পারে, সোনার দাঁতও, আবার কখনো কখনো সোনার দুষ্প্রাপ্য মুদ্রা বা মোহরও হতে পারে। মুদ্রা বোঝেন তো, ব্রিটিশ আমলের সোনার টাকা। এদের ধরার জন্য আজ 4 বছর ধরে আমি লেগে আছি। কাল গোটা দলটাকে ধরার জন্যই এই হোটেলে ঘাঁটি গেড়েছিলাম। আগে থেকেই খবর পেয়েছিলাম যে এখানে এদের দলটা জড়ো হবে কোনো ওই বড় দাও মারার পর। কিন্তু কিন্তু হায়, ধরতে আর পারলাম কই। স্যার, ওদের ব্যাগে এক গাদা সোনার কয়েনের সাথে এটাও পাওয়া গেছে। তাদের কথার মাঝেই একজন হাবিলদার হাতে একটা বড় ফ্রেম নিয়ে এসেছিল। একটা আবছা হয়ে আসা ছবি। সময়ের চাপে প্রায় ছিঁড়ে নষ্ট হয়ে গেলেও ছবির মূল বিষয়বস্তুটা বোঝা যায়। একটা ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে একটা লোক। বিশাল লম্বা কালো কোট পরা তার দেহ। সাদা মুখের কোনো বৈশিষ্ট্য বোঝা না গেলেও টাক মাথা আর চোখ দুটো দেখা যাচ্ছে। এই যে কাল রাতের ছায়ামূর্তি, তাতে কোনো সন্দেহ নেই। তবে কি এর কবর থেকেই এরা এই সোনার মোহর তুলে এনেছিল, আর সেজন্যেই ছায়া হয়ে সে পিছু নিয়েছিল এদের? দিনের আলোতেও ছবির চোখ দুটো যেন বীরেনের পিঠ দিয়ে ঠান্ডা জলের স্রোত বইয়ে দিল।